সম্প্রতি পাকিস্তানের লস্কর-ই তৈয়বার নেতা হাফিজ সাইদ বাংলাদেশকে পূর্ব পাকিস্তান উল্লেখ করে ভারতের মাটিতে হামলা চালানোর জন্য বাংলাদেশ তারা যে প্রস্তুত আছেন এটা উল্লেখ করেছেন। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত হামলায় প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনা রাষ্ট্র হয়ে যাওয়ার পরপরই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারত। তো এরপর কি হবে? জঙ্গি নির্মূলের নামে কি একটা অজুহাত দাঁড় করে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা হামলার অজুহাত পেয়ে গেল ভারত, এবং ভারতকে এই কাজ করবে? উপমহাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এখন চরম অস্থিরতা বিরাজ করছে, যেখানে রাষ্ট্রগুলো জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রতিবেশী দেশের সার্বভৌমত্বে ভূ লুণ্ঠিত করে তাদের অভ্যন্তরে যে স্ট্রাইক চালাচ্ছে। আমরা সম্প্রতি ভারত এবং পাকিস্তানের যুদ্ধেও সেটাই দেখেছিলাম। ভারত কি করেছিল? তাদের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তারা সরাসরি পাকিস্তানের মাটিতে যেয়ে, অর্থাৎ পাকিস্তানের ভিতরে যেয়ে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে বা আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছিল। এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রেও কিন্তু একটা চরম হুমকি তৈরি করেছে। অর্থাৎ এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে ভারত যে কোনো সময় বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। তবে সত্যি কি ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বর্তমান সামরিক প্রতিশোধের নজির এবং বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং ভারত বাংলাদেশ সম্পর্কের জটিল সমীকরণ বিশ্লেষণ করা জরুরি। সন্ত্রাসবাদের অজুহাতে সীমান্ত পেরিয়ে সামরিক হামলা চালানোর প্রবণতা এই অঞ্চলে একটি স্বাভাবিক প্রক্রিয়া। ভারত, পাকিস্তান, ইরান এই তিনটি আঞ্চলিক শক্তি ইতিমধ্যে দেখিয়েছে যে তাদের নিরাপত্তার প্রশ্নে তারা সামরিক শক্তির কোনো আন্তর্জাতিক আইন বা প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের তোয়াক্কা করবে না। আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুর দেখেছিলাম, যেখানে সন্ত্রাসবাদের অজুহাতকে ব্যবহার করে ভারত সরাসরি পাকিস্তানে এই হামলাটা চালিয়েছিল। অনেকেই মনে করে কাশ্মীরের যে সন্ত্রাসী হামলাটা, যে পেহেলগামে যে সন্ত্রাসী হামলাটা ঘটেছিল, এটা নরেন্দ্র মোদীর এক প্রকার সাজানো নাটক ছিল, এবং এই নাটককে উদ্দেশ্য করে মোদী তার নিজের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করার জন্য এবং পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ তৈরি করার জন্যই কিন্তু এই নাটক নরেন্দ্র মোদী মঞ্চস্থ করেছিল, এবং যার কারণে পরবর্তীতে আমরা দেখেছি এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করে সরাসরি পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে। এবং তারা আন্তর্জাতিক আইন বা ভারতের যে ন্যায্যতা, পাকিস্তানের যে ন্যায্যতা, সেটাকেও তারা কোনোভাবে প্রশ্রয় দেয়নি। পাকিস্তান যদিও বারবার দাবি করেছিল যে ভারতের উচিত হবে স্বতন্ত্র বা স্বাধীনভাবে একটা একটা স্বাধীন কমিশন করা, তদন্ত করে দেখা, এবং সেক্ষেত্রে পাকিস্তানও সহায়তা করবে, কিন্তু ভারত কোনো তদন্তে যায়নি। তারা সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছিল। আবার আমরা সম্প্রতি যদি দেখি পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে, সেক্ষেত্রে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ, বিশেষত তেহরিকে তালিবান পাকিস্তানে হামলার জন্য আফগান তালিবানকে দায়ী করে বারবার আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তান যুক্তি দিয়েছে যে আফগানিস্তান সরকার টিটিপিকে নিয়ন্ত্রণ করতে অনিচ্ছুক বা অক্ষম হয়, তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। শুধু এতটুকু নয়, ভারত এবং মিয়ানমারের ভিতরে আমরা যদি দেখি, ভারত তার পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো যেমন ULFAI, NSCCN ঘাঁটিতে হামলা চালানোর জন্য অতীতে মিয়ানমারের অভ্যন্তরেও সীমিতভাবে তারা সামরিক স্ট্রাইক চালিয়েছিল। এই পদক্ষেপগুলি প্রমাণ করে ভারতের নিরাপত্তা কৌশল কেবল পাকিস্তানের ক্ষেত্রে নয়, বরং তার পূর্বাঞ্চলীয় সীমান্তেও একই ধরনের সামরিক নীতি গ্রহণ করেছে। আবার আমরা ইরান বনাম পাকিস্তানের যদি ঘটনাটা দেখি, এখানেও আমরা দেখতে পাই যে ইরান সন্ত্রাসবাদের অজুহাতে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে পাকিস্তানও সামরিক প্রতিশোধ নিয়েছে। এই ধারাবাহিক ঘটনাপ্রবাহ এটাই প্রমাণ করে যে রাষ্ট্রগুলো এখন সন্ত্রাসবাদের অজুহাতে অন্য দেশের মাটিতে সামরিক আগ্রাসনকে নিজেদের বৈধ অধিকার বলে মনে করছে। হাফিজ সাইদের LET বাংলাদেশ থেকে ভারতের মাটিতে হামলার যে ঘোষণা দিয়েছে, তা ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য একটি গুরুতর সতর্কবার্তা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী LET বাংলাদেশে স্থানীয় যুবকদের উগ্রবাদী করে তোলার এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভারত যদি বিশ্বাস করে যে বাংলাদেশ সরকার এই গোষ্ঠীটিকে নির্মূল করতে অনিচ্ছুক বা অক্ষম, তাহলে তারা যে কোনো মুহূর্তে সামরিক স্ট্রাইকের অজুহাত তৈরি করতে পারে। বাংলাদেশকে তাহলে কিউবা বা ইউক্রেন হতে চলছে? সম্প্রতি ভারতের এক রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশকে কিউবা বা ইউক্রেনের সঙ্গে তুলনা করেছেন। ইউক্রেন যেমন নিজের নিরাপত্তার অজুহাতে রাশিয়ার সামরিক আগ্রাসনের শিকার হয়েছিল, বাংলাদেশে যদি ভারতের নিরাপত্তা সংবেদনশীলতাকে উপেক্ষা করে, তবে একই ধরনের পরিণতির মুখে পড়তে পারে বলে তারা মত প্রকাশ করেছেন। দেশটির রাষ্ট্রীয় মত যদি এমন হয়, তাহলে বিষয়টিকে অবহেলা করা ঠিক হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। তো এত শঙ্কার কথা কেন বলা হচ্ছে? বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ এই সুযোগে কৌশলগতভাবে পাকিস্তান ও চীনের সঙ্গে তার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। পাকিস্তানের সাথে সামরিক কর্মকর্তারা, বিশেষ করে সেনাপ্রধান সহ উচ্চ পদস্থ ব্যক্তিরা নিয়মিতভাবে বাংলাদেশে যাতায়াত করছে এবং সরকারকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে ভারতের জন্য একটা বড় কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। ভারত এই ঘনিষ্ঠতাকে তার আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি কৌশলগত জোট হিসেবে দেখতে পারে। ভারতের সবচেয়ে দুর্বল সংযোগস্থল হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এই করিডোরটি সীমানা থেকে মাত্র 22 কিলোমিটার। এইটুকু জায়গা ভারতের পূর্বাঞ্চল ধরে রেখেছে। এখানে চোখ আছে চীনেরও। কৌশলগত অবস্থানে স্পষ্ট। এর বিচ্ছিন্ন হওয়া নিয়ে বরাবরই উদ্বিগ্ন থাকে ভারত। সম্প্রতি ভারত এই করিডোরকে সুরক্ষিত রাখতে এর 3 পাশে 3টা সামরিক ঘাঁটি তৈরি করেছে। এই সময়ে বাংলাদেশও একই অঞ্চলে যুদ্ধবিমান রাখার জন্য হ্যাঙ্গার তৈরি করেছে, যা ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনকি লালমনিরহাট যে করিডোর, এই লালমনিরহাটে বিমান ঘাঁটিতে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং চীন তারা যৌথভাবে বিনিয়োগ করে দক্ষিণ এশিয়ার ভিতরে সর্ববৃহৎ একটি বিমান ঘাঁটি তৈরি করছে। এটা নিয়েও কিন্তু ভারত উদ্বিগ্ন রয়েছে। কিন্তু হাফিজ সাঈদের মতন ব্যক্তিরা যখন এ ধরনের মন্তব্য করে, তখনই কি ভারতের জন্য বাংলাদেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে না? সেদিনও ভারতের এক নেতা বললেন, 1971 সালে বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত না করে বড় ভুল হয়ে গেছে, যার প্রায়শ্চিত্ত এখন তারা করে যাচ্ছে। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশকে মিশিয়ে ফেলা। দিন যাচ্ছে ভারতের সাথে তিক্ততা বাড়ছে এই বাংলাদেশের। সীমান্তের চারপাশে যেভাবে ওত পেতে থাকে ভারত, তাতে ছোট দেশ হিসেবে বাংলাদেশের কতটুকুই বা করার থাকে। তাছাড়া এই ছোট্ট দেশটা সম্প্রতি বিশ্ব মোড়লদের একটা খেলার মাঠে পরিণত হয়ে গেছে। হাফিজ সাঈদের মতো লোকদের এমন বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে সম্ভাব্য ভারতের সামরিক হামলার অজুহাত তৈরি করছে। ভারতের জন্য এই হুমকি কেবল জঙ্গিবাদের নয়, বরং আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলারও একটি কৌশলগত হাতিয়ার হচ্ছে। ভারত যদি নিজেকে বিপন্ন মনে করে, খুব দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইকও কিন্তু তারা চালাতে পারে এবং এই সম্ভাবনাও একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামরিক প্রতিশোধের এই চক্রে বাংলাদেশের মাটিকে কোনোভাবেই অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারও হতে দেওয়া যাবে না। বাংলাদেশের উচিত হবে কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়ে শক্তিশালী পদক্ষেপ নিশ্চিত করা। তবে অনেক বিশ্লেষক মনে করে হাফিজ সাঈদের এই বক্তব্যটা সম্পূর্ণভাবে হয়তো ভারতের গণমাধ্যম তারা এই মুহূর্তে যে এআই রয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, তাদের দ্বারা ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের এই ইস্যু হিসেবে ব্যবহার করে বা বাংলাদেশে এক প্রকার আক্রমণ করার অজুহাত হিসেবে তারা এই অডিও বার্তাটা ছড়াতে পারে। বাংলাদেশে কোনো ধরনের কোনো জঙ্গিদের সাথে বাংলাদেশের সম্পর্ক নেই এবং বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এটা হয়তো রুদ্ধ করে দেওয়ার জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক যারা প্রতিহত করার জন্য ভারত কৌশলে হয়তো এই নাটক মঞ্চস্থ করতে পারে। তবে এই মুহূর্তে বাংলাদেশের উচিত হবে ভারত যে ফাঁদই পাতুক, কোনো ফাঁদে পা না দিয়ে কূটনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করা। অন্যথায় এই ভূ রাজনৈতিক টানাপোড়েন বাংলাদেশ তারা সার্বভৌমত্ব চরম ঝুঁকিতে পড়বে। ঠিক যেমন ইউক্রেন তার অস্তিত্বের সংকট পড়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।